যে একটা নিকৃষ্ট টাইপের মহিলা ইউটিউবে আইসা দুদিন পরে শাশুড়ির নামে যা বলল সেইটার বিরুদ্ধে শাবানা বেগম সামান্য একটু মুখ খুলছে, অল্প একটু, বেশি না। তারপরে সেই তার মুখ খোলার মধ্যেই তার নিরীহ বিষয়টা ছিল, যে সে যে একজন নিরীহ মানুষ, সেই বিষয়টা তার মানে তার কথাগুলোর মধ্যে তুলে ধরছে, যে শাশুড়িরা কখনো ছেলের বউদের কাছে ভালো হয় না, শাশুড়িরা সবসময় খারাপ হয়। আমারও কিছু বলার আছে, কিন্তু আমি বলবো না। শুধুমাত্র কি কারণে বলবে না আমি এটা বলি, শুধুমাত্র বলবে না তার একমাত্র ছেলে, যেটা কুলাঙ্গার সাকিব, চোট্টা সাকিবকে হারানোর ভয়ে, তার একমাত্র ছেলেকে হারানোর ভয়ে লুবি শাবানা জাস্ট 2-3টা কথা বলছে খুবই নিরীহভাবে, যে শাশুড়িরা যতই করুক শাশুড়িদের কোনো নাম নাই। আপনাদের কি আমাকে দেখে মনে হয়, আমাদের দেখে কি মনে হয় যে আমি খারাপ, আমি ঝগড়াটে মহিলা? আমাকে দেখে কি, আর আমার সাথে আমি যেখানে আছি আমার আশেপাশের মানুষ এবং যারা আছে, যারা আমার সাথে মিশে, তারাই বলতে পারবে শুধু আমি কেমন। তো আমারও কিছু বলার আছে, কিন্তু আমি বলবো না। শুধুমাত্র মনে হয়, আমি বাকিটা বলি, শুধুমাত্র মনে হয় তার একমাত্র কুলাঙ্গার ছেলেকে হারানোর ভয়ে সে তানু মণ্ডলের এরকম নিকৃষ্ট আচরণ সহ্য করে যাইতেছে এবং কিচ্ছু করবে না। আর নাতি সাওয়াল তো একখান হয়েছে, এইখানটা তো নিজের ছেলের মতোই সে ফালতেছে। তো মায়া বড় অনেক অদ্ভুত একটা জিনিস। আমি যখন এই ভিডিওর অংশটা, সে ভিডিওটার মধ্যে টাইটেল থাম্বনেলে কিছু লেখে নাই, এজন্য মানুষ হয়তো অল্প একটু দেখে চলে আসবে। ভিডিওটা সে বলছে একটু শেষের দিকে যাইয়া এইটুকু 2 লাইন। তো আমি ভিডিও বানানোর পরে মাঝখানে একটু ক্লিক করলাম যে লুবি শাবানা ভিডিওতে কিছু বলছে কিনা। তো লাস্টের দিকে যাই সে থাম্বনেলেও কিছু লেখে নাই, টাইটেলেও কিছু লেখে নাই। তো লাস্টের দিকে যাইয়া দেখলাম যে এই কথাটা সে বলছে, শাশুড়িরা যতই করুক তারা কখনো ভালো হইতে পারে না বৌমাদের কাছে, করলেও কোনো নাম নাই। আর আমি চাইলে আমিও বলতে পারি, কিন্তু আমি বলবো না। তো এইটুকু বলছে। তো আমার ভিডিও শেষ অলরেডি, আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও পাবলিশ করব। তো এই মুহূর্তে এইটুকু ভয়েস আমি ভিডিওর সামনে দিয়ে ঢুকাই দিলাম, আপনারা হয়তো বুঝবেন। আর বাকি ভিডিও আপনার পিছন থেকে শুনেন। এই ভিডিওটা আমি আগেই রেকর্ড করছি। আর এইটুকু জাস্ট মানে আমি ভিডিও আপলোড করার আগেই মুহূর্তে দেখছি শাবানা বেগম এইটুকু কথা বলছে তার ভিডিওতে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটা কমেন্ট পড়বো, আরও কিছু কমেন্ট পড়বো। তো আমার একটা প্রিয় আপু লিখছে, আপু টেপি ঠিকই ওর মায়ের সাথে যোগাযোগ আছে, আজ নানির ভিডিওতেই দেখলাম। তুমি সত্যি এদের বুঝতে পারো, বিউ ব্যবসায় নেমেছে। মামে চোট্টা সাকিবের লজ্জা শরম নাই ক্যামেরার সামনে এসে, আর এই টেপি রান্নার উপর দিয়ে নেড়ে নেড়ে নাটক করে। আপু শাবানা বেগম শেষের ভিডিওটি দেখো, কত ভিউ। শাবানা বেগম এই টেপির বান্দিগিরি বাদ দিয়ে নিজের সংসার আর রেগুলার ভিডিও দিলে আর ঋণ থাকবে না। এই পিতাহীন মেয়ে চালাক, হিংসুটে আর লোভী। এই টেপির তানু মা খালাদের মতোই মায়ের বুক থেকে ছেলে হাইজেককারী, সেই প্রসেসই চলছে এখন টেপির। এই টেপিকে দেখবেন একদিন এই তাবিয়াই দৌড়ানি দিবেন। নানি ও নানির টেপি মেয়ের ভিউ দেখে সে কি খুশি, জলি মাইন্ড। তৃষা নানি তো খুশিতে ভিডিওতে কি বলবে সে নিজেও জানে না। আর দুনিয়ার ভুল ইংলিশ তো আছেই। ইংলিশ কি পরিমাণ ইংলিশ যে কয়, কালকে শুধু সিচুয়েশন শিফট। নানি সবাই এখন সিচুয়েশন শিফটে আছে। মানে নানি বোঝাইতে চাইছে এখন যে পরিস্থিতিটা সাকিবের সাথে যে পরিস্থিতিতে আছে, এখানে শুধু যত্ন, ভালোবাসার সম্পর্ক কোনো কিছু নাই। এখানে শুধু এখন যে পরিস্থিতি চলতেছে এটা জাস্ট পরিস্থিতি অনুযায়ী চলতেছে। এখানে স্বামী স্ত্রী, আত্মীয়তা, ভালোবাসা, মহব্বত এসব কিছু নাই। মানে কোনো কমিটমেন্ট নাই, কমিটমেন্ট ছাড়া এরকমই কিছু বুঝাইতে চাইছে, যেটা আপনারা আমার কমেন্টের মধ্যে লিখছেন। বাইরে সবাই এখন সিচুয়েশন শিফটে আছে। উচ্চারণ হইতেছে কিনা নানির মতো আমি বুঝতেছি না, সঠিক উচ্চারণ করতে পারতেছি না নানির কথা। উনি শুধু অবাক হয়ে কি জানেন, মানে এদের সম্পর্কগুলো দেখেন। এই যে তানু মণ্ডল
যে ক্যামেরার সামনে আইসা শাশুড়িরা আজকে অকথ্য ভাষায় যা না তা শাশুড়ির নাম না নিয়ে সে কীভাবে মানে ক্যামেরাতে আসে পাবলিকের সামনে এই লোভী শাবানাকে দুনিয়ার ধোয়া ধুইল। লোভী শাবানাকে ধোস কেন? লোভী শাবানাকে না ধুইয়া তোমার ডাইনিমাকে ভালো করে দো, কারণ তোমার ডাইনিমা বলছে ওই সাপড়ি পরিবারের দায়িত্ব তুমি নিবা, ওই সাপড়িদেরকে তুমি চালাইবা, টাকা তো তুমি ইনকাম করতে পারবো, জামাই কি টাকা ইনকাম করার প্রয়োজন আছে নাকি? তাহলে ধুইলে তোমার মাকে দো, ওই লোভী শাবানাকে দো কেন? আর এই শাবানা বেগম তো ওই লোভেই তোমার বিয়ে করাইছে যে তুমি আইসা টাকা রোজগার করে খাওয়াইবা। চিন্তা করেন এই মেয়ে গতকালকে আজকে কি পরিমাণ ধোয়া শাবানা বেগমরে ধুইলো ইচ্ছা মতনে, ধোয়ার পরে মানে আমি শুধু অবাক হয়েছি। মানে এদের অবস্থা দেখেন যে এরা আবার চোখে চোখ মিলে সংসার করবে কেমনে? এরা যেই মার পেট থেকে বেরোয় আইছে ওই মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে বসে এই মহিলা এত অকথ্য ভাষায় আজকে তো হুমকি, মানে কড়া হুঁশিয়ারি হুমকি দিছে শাবানা বেগমরে। তো এইসব বেড়াগুলো কেমনে সহ্য করে আল্লাহ? এদেরকে কি মানে কি দিয়ে বানাইছে আমি এটাই বুঝি না ভাই। এসব আমরা তো জীবনও মানে শ্বশুর বাড়ি শাশুড়ি, হ্যাঁ আমরা মানুষ না, যে কোনো না কোনো সময় হয় কি হয়তো কারো কাজে কর্মে কথাবার্তায় হয়তো কষ্ট পাইছি তখন চুপ করে রয়েছে, বা আয়সা দরজা বন্ধ করে দিয়ে হয়তো নিজে নিজে একটু ভাবার চেষ্টা করছে বা চোখের পানি পড়ছে, পরে আবার হয়তো দেখা গেছে ঠিক হয়ে গেছে, পরিস্থিতি অনুযায়ী ঠিক হয়ে গেছে। তো এরা কিভাবে মানুষের কাছে এইভাবে আয়সা একজন শাশুড়িকে নিয়ে এইভাবে এগুলা বলে? আর ওই মানে নালায়েক বজ্জাত অসভ্য পুরুষগুলা কিভাবে এগুলো হজম করে, মানে হজম করে সত্যি ভাই। আমি আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, নিজের কথা বলতে পারি, পারিবারিক মানুষদের কথা বলতে পারি, মানে এই ধরনের কথাবার্তা বাইরের মানুষের কাছে কোনো কিছু বললে সঙ্গে সঙ্গে বাইর করে দিব যে তোমার লগে আর সংসার করবো না, তোমার লগে সংসারই করবো না, তুমি সংসার করার মতো যোগ্য মেয়ে না। আর নিজেরও তো একটা আত্মসম্মান বোধ আছে যে এভাবে কীভাবে যে শ্বশুর শাশুড়ি নিয়ে পাবলিকের কাছে আইসা শ্বশুর শাশুড়িরে মানে বুঝাইতে চাইছে যে হুমকি দমকি দিয়ে একটা ডিমের মতো গলায় লইব আর যদি কোনো দিন এরকম করে। আরে ভাই পারিবারিক ব্যক্তি কিচ্ছিরি পারিবারিকভাবে শেষ কর। আসল কথা কি জানেন? এই তানু মণ্ডল যে থার্ড ক্লাস কাপড়ের একটা বিজনেস করছে, এই তানু মণ্ডল এই থার্ড ক্লাস কাপড় যারা একবার নিচ্ছে তারা দ্বিতীয়বার এই থার্ড ক্লাস কাপড় কিনে নেয়। আর এই তানু মণ্ডলের গায়ের মধ্যে যেসব কাপড় চোপড় চিপা 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 কয়েকটা কাপড় চোপড় আপনারা দেখবেন রেডিমেড, এটি তানু মণ্ডলের সাইজের হাইডের যেগুলো আছে এগুলারই পরব। কোনো উঁচা লম্বা মানুষের বা একটু হেলদি মানুষের কেউ এসব কাপড় পরতে পারবে না। তিশা যে জামা নেয় তানু মণ্ডলের দোকান থেকে গের গঙ্গা বঙ্গা নিয়ে কতটি চালায়, যে তিশার বডি যতখানি ঠিক কাপড়ের ঘের এতখানি। তো এই সমস্ত কাপড় তো তিশা তো নিছে মার্কেটিংয়ের জন্য, তানুরেডি নিয়ে মার্কেটিংয়ের জন্য, বুতুরি নিছে মার্কেটিংয়ে, বুতুরি মনে 3-4 দিনও পরে না ওই জামা, কারণ পরার মতো অবস্থা নাই, গঙ্গা গঙ্গা করে চালাইছে। কালা সাদার মধ্যে একটা জামা স্টেপ জর্জেট ওন্না, ওই যে সানফ্লাওয়ারের একটা এমব্রয়ডারি করা প্রথম দিকে যখন আনছিল। তো এগুলার গ্যাটে ফিরমাফে এরা শুধু মানে করার জন্য মার্কেটিং করার জন্য হাইসা টুসা গায়ের ভিতরে ঢুকাইয়া 2-1 দিন ফইরা পাবলিকদেরকে দেখাইছে। তো তানু মণ্ডলের এই যে থার্ড ক্লাস দোকান, এই দোকানে যারা একবার কাপড় কিনছে বা যেসব ভিউয়ার্সরা একবার কাপড় কিনছে তারা দ্বিতীয়বার আর কেউ কাপড় কিনে নেয়। আর তানু মণ্ডলের র্যাঙ্কের তার মা খালাদের তাদের পছন্দ, তাদের আর কিছু বিদেশি ভিউয়ার্স আছে তানু মণ্ডলকে সাপোর্ট করার জন্য তানু মণ্ডলের ফেস থেকে এগুলো নিছে কিনে। তো যারাই নিছে তারা একবারের বেশি দ্বিতীয়বার আর এই কাপড় কিনে নেয়। এই জন্য কাপড়ের ব্যবসা মানে ফ্লপ হয়ে গেছে, চলতেছিল না। এটি কিনবে কে? হাজার হাজার এত ভালো ভালো দামি দামি ফেস পরে রয়েছে, কাপড় পরে রয়েছে। আপনারাই বলেন যে ঢাকার একটা ফ্যাক্টরির কাপড়, হ্যাঁ ঢাকা যারা নিউ মার্কেটের পাইকারি যেসব হোলসেল মার্কেটগুলো আছে গাউসিয়া, এটার থেকে আইনা সারা ঢাকা শহর মানুষ বা ঢাকার অন্য অন্য সাইডের থেকে মানুষ কাপড় নিয়ে কাপড় এই ফেসগুলো চালায়, মানুষ কাপড় কিনে। আপনারা বলেন কুষ্টিয়াতে একটা জেলা শহরে হয়তো তানু কোনো একটা ফ্যাক্টরি থেকে, আমি আবার বলছি না যে কুষ্টিয়াতে ভালো কাপড় নেই, আমি এটা বলবো না, সব জায়গায় আছে, কিন্তু তানু মণ্ডল কুষ্টিয়ার কোনো লোকাল এরিয়া থেকে কোনো এইখানে ড্রাইংয়ের কিছু কাপড় ফেরফেরা টাইপের যেটা নিচে দিয়ে
উপরে পড়লে নিচে আন্ডারগার্মেন্টস দেখা যায়। তো এসব কাপড় যারাই নিছে তারাই অভিযোগ করছে, যার কারণে তানুর ব্যবসা তানু বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। আর আরেকটা বিষয় হয়েছে, থাকতে হয়েছে কি, ব্যবসার ভিতরে যে আরও একটু ইনভেস্ট করবে, বা এদিকে সেল হচ্ছে না, অন্যদিকে ঢাকা শহরে ফ্ল্যাট নিছে, যার কারণে তানু মণ্ডল এই দোকানটা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে যা বিক্রি করতে পারছে টাকা ক্যাশ করছে। যেহেতু একদিকে চলে না, আরেক দিকে যেহেতু ফ্ল্যাট নিছে, তো সেই কারণে এই মহিলা এই দোকান ছেড়ে দিয়ে এখন নাটকীয় অভিনয় করতে আসছে। সত্যি ভাই, এই যে তানু মণ্ডল যেগুলো বৈশা বৈশা শাশুড়ি বা শ্বশুরবাড়ির জামাইকে এই ধরনের কথাবার্তা বলছে, তানু মণ্ডলের শ্বশুরকে ধিক্কার জানানো উচিত যে এত বড় একটা দামড়া সাইজের বেড়া থাকতে তার একটা বউ, তারে সে একটা মাত্র বউ, কোনো চিন্তা করে না। আমি শুধু চিন্তা করি যদি তানু মণ্ডলের যদি একটা ননদ থাকতো, স্কুল গোয়িং যদি একটা ননদ থাকতো, এই তানু মণ্ডল তো ওই মেয়ের জীবন হারাম করে দিত। এই লুবি সাবানার কোনো সন্তান নাই যে পিছন দিয়ে টানতেছে বা খাওয়াইতেছে। আমি মানে এই জিনিসটা অনেকক্ষণ চিন্তা করছি। লুবি সাবানা, এই সাবানা বেগম যে মহিলাটা, এই সাকিবের মা, এই মহিলাটা তো কিন্তু ওই পরিবারেরই সদস্য, তানু মণ্ডলের নিজের লোক, সাকিবের নিজের আপন মা। ওই মহিলা যদি ঋণে জর্জরিত থাকে, এটা শোধ করার দায়িত্ব তো তাদের, মানে সাকিবের। এখন সাকিব যেহেতু বেকার, ওটা দেখে তানু বেকার যেহেতু, এটা দেখেই তো সে বিয়ে দিছে তার মেয়েরে। তাহলে সেখানে বলেন, এই যে সাকিব যে পরিশ্রম দিয়া তানুর চাকর হয়ে রয়েছে, চাকর সাইজে চাকর হইয়া যেই চাকরামি করে তানুর ব্যবসা প্রতিষ্ঠান চালাইছে, তানুর গুড়ের বিজনেস চালাইছে, লিচুর বিজনেস চালানি শুরু, পাবলিকের প্রতারণা করলো, এগুলো যে করছে এগুলো তো সম্পূর্ণ সাকিব দ্বারা। এই মেয়ে কি একটা প্যাকেট পার্সেল করতে পারছে? এই যে সাকিব বস্তা বস্তা গুড়গুলো প্যাকেট করছে এই গরমের ভিতরে, এই কষ্ট করে, এই মেয়ে কি একটা প্যাকেট করে দিছে না, পার্সেল করে দিছে? তো তার একটা মানে পরিশ্রম, একটা কামলা রাখলেও তো, সাকিবের জায়গায় একটা লোক স্টাফ রাখলেও তো মাসে 20,000 টাকা দেওয়া লাগতো। তো এই মেয়ে মানে কি পারতো না যে তার শাশুড়ির ঋণটা এত বছর ধরে না টাইনা শোধ করে দিত? এই মেয়ে যা টাকা ইনকাম করে ইউটিউব থেকে, মানে ভরপুর 2-3টা পরিবার চলতে পারবে এই মেয়ে যেই টাকা ইনকাম করে। কিন্তু এই মেয়ের হয়েছে কি, লোভী হয়েছে কি, তার কিছু কিছু হিংসা রয়ে গেছে, যে হিংসাগুলা তান আর তাবিয়া ভোগ করতেছে, বা ফাতেয়া নিজের থেকে জাহির করতে পারতেছে নিজের অধিকার, কর্তৃত্ব। তারপরে ভাইয়ের প্রতি বা মায়ের প্রতি ফাতেয়া করছে, ফাতেয়ার যে একটা আধিপত্য তার মা থাকতে তার কাছে ছিল। তারপরে তাবিয়ার ছোট ছোট বিষয়ে তিশা দেখেন কেমন খুশি দেওয়ার চেষ্টা করে বা তানকে করার চেষ্টা করে। তো তানু মণ্ডল ওইখানে সে এগুলো দেখার পর হিংসুতে হয়ে গেছে, তার ভিতরে একটা হিংসা ঢুকে গেছে, না তাকেও এগুলো করতে হবে, যেভাবে হোক এগুলো করতে হবে। আরে ভাই, তুমি যে ওইখানে থাকতেছো সাকিবদের সাথে, সাকিবের মা যে তোমার যে সার্ভিসগুলো দিতেছে, এই সার্ভিসেই তানু মণ্ডল বাপের জন্মের স্বপ্নে দেখছে যে তানু মণ্ডলের মা বাড়িতে শুই থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার সময় একটা রুটি বানাই দিত না। এই তানু মণ্ডল ফাঁসের বাড়ির থেকে রুটি উজ্জা তারপরে খাইয়া এই তানু মণ্ডল কলেজে গেছে। সেদিন দেখেন নাই পেয়ারা গাছ কাটা নিয়ে মা কেমনি ভিডিও বানাইছে, অথচ এই তানু মণ্ডল ফাঁসের বাড়ির থেকে রুটি খাইয়ে কলেজে যাওয়া লাগছে। আরেকটা বিষয়, তারা ওইখানে কি জানি বিয়ে দিয়ে দিছে। আসল কথা, এই তানু মণ্ডল মা খালাদের মধ্যে ছেলে দেখলে কুরকুরানি বেশি ওই তানু মণ্ডলের, কারণ তানু মণ্ডল পাবনা এলাকায় যাইয়া বিভিন্ন ছেলেদের সাথে জড়াই গেছে। ইভেন এই যে আসিফের বাইকে উঠে উঠে বিভিন্ন জায়গায় এই তানু মণ্ডল ওই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেদের সাথে আড্ডাবাজি শুরু করছিল। সেই কারণে এই তানু মণ্ডলকে তিশা তাড়াতাড়ি বিদায় করছে, কারণ এই তানু মণ্ডল দেখা যাচ্ছে কিছু একটা ঘটনা ঘটাবে, ওইখানে বাপ্পি এটার দায়ভার নেবে না, নাজমা বেগমও দিবে না। তো তিশা নিজের ঘরে শান্তি রাখার জন্য তিশা এই তানু মণ্ডলের উপরে দায়ভার চাপায় তানু মণ্ডলকে বিদায় করছে, যে কোনো একটা পাইছে ধরাই দিয়ে সারছে। আসল কথা যে কোনো না, সাকিবরা নিরীহ, তার ভিতরে একটু নির্লজ্জ আছে। মানুষ নিরীহ হইলে মানুষের আত্মসম্মান বোধ থাকে, কিন্তু সাকিবদের আত্মসম্মান বোধ নাই, যার কারণে এই মেয়ের বিয়ে করে নিয়ে গেছে শুধুমাত্র লবি সাবানা পারিবারিক জীবনের একটু উন্নতি ঘটানোর জন্য। আমি বলবো এই লবি সাবানারে এই তানু মণ্ডলের কাজের বেটি না হইয়া থাইকা ডাইল ভাত খাইয়া নিজের মতন ব্লগ দেওয়া উচিত। কারণ আপনারা আজকে দেখেন, এই যে মাল্টিফ্ল্যাগের লেজ ধরি রাজমিস্ত্রি ইউটিউবে আইছিল, কতগুলো কন্ট্রোভার্সি তৈরি করছে। আজকে কিন্তু রাজমিস্ত্রির ভিউজ দেখেন
এই নোংরামিগুলো করে আজকে রাজমিস্ত্রির ভিউজ দেখেন। রাজমিস্ত্রি কিন্তু এখন বিশাল বড় লোকস হয়ে গেছে, বুঝছেন? এই হালকা মানে নিম্নমানের ভাইরাল হয়, এখন বড় লোকস হয়ে গেছে। আর রাজমিস্ত্রিদের কাছে তো এইটুকু বড় লোক মানে অনেক কিছু, এইটুকু টাকা ইনকাম মানে অনেক কিছু, পুরা পরিবার নিয়ে নামছে। তো এই লুবি সাবা না, আমি একটু পরামর্শ দিই, তুমিও ক্যামেরার সামনে দুই চারটা তানু মণ্ডলের নামে দুই চারটা কথা বললে তুমি নিজে ভাইরাল হয়ে যাও। আর এই তোর কিস্তি কিস্তি করি তানু মণ্ডলের জুতা ফিটা খাওয়া লাগবে না। তোমার ডিমের মতো ফিস চালাইতেছে যেভাবে তানু মণ্ডল ক্যামেরার সামনে বই, কিস্তি কিস্তি না করে দুই চারটা তানু মণ্ডলের লগে দাও, $5 দাও, দিয়া তারপরে নিজের ভিডিও নিজে বানাও। আসসালামু আলাইকুম, আমার দাদু ভাইকে নিয়ে আইছি, এদিক কয়ে কোনো লাভ হইতো না। দাদু ভাইয়ের এরকম সাকর সাজে তোমার কোনো লাভ নেই। আমি দাদুভাইকে নিয়ে এসেছি, কদিন পরে তোমার পাশার মধ্যে পিএল মেরে তানো ডাসর তোমার সোফেলাটা, তোমার যে একটা অযোগ্য না যায় নালায়ক কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গারকে নিয়ে তানু মণ্ডল ভাগার চেষ্টা করতেছে। এখন লোভি সাবানা, তোমাকে আমি একটা পরামর্শ দিতেছি, তুমি ক্যামেরার সামনে আইসা একটু বলে দে, আসসালামু আলাইকুম, আমার দাদুভাইকে নিয়ে এইছি, দাদুভাইয়ের জয়কে আমি এত ভালোবাসা দিছি, আপনারা কিন্তু দেখেছেন। তো এখন দেখেন, এই ডাইনির মেয়েকে আমি মনে করছিলাম আমার পরিবারের উন্নতি হইব, এখন দেখেন আমাকে ফাঁসার মধ্যে ফিএল মেরে চলে গেছে। একটা ভিডিও মারি দাও, লুবি সাবানার পরামর্শ দিলাম, একটা ভিডিও মারি দাও, দেখবা তুমিও ছোটোখাটো রাজমিস্ত্রির মতো ভাইরাল হয়ে যাবা। ভাইরাল হইলে তোমার এই কিস্তি কিস্তি করে মাথা গরম করানো লাগতো না, তুমি তোর নিজের কষ্ট কিস্তি শেষ করে লেবা। কিস্তি এলা বাড়ির সামনে আইলেই তুমি দাঁতগুলা সব বাইর করে যাবে, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, আপনার কিস্তির গুষ্টি মারি নিয়ে যান কিস্তির টাকা, আজ থেকে আমার বাড়ির সামনে আর আইবেন না, মানে এরকম করে বিদায় করতে পারবে। আমি তোর পরামর্শ দিই, এ ডাইনি যেমন তোমার ক্যামেরার সামনে আইবে জ্যোতি করছে, যে বিভিন্ন কথা বলে ছোটো করছে, পরের দিন আয় তামসা করে যে বেআইন, সেও তো মানুষটা অসহায়। সে যদি অসহায় হয় তোমার মাইয়াকে বলো না কেন, তার কিস্তিটা শোধ করে দিলেই তো জ্বালা যন্ত্রণা সবই চলে যায়, তাই না? মানে কত বড় নাটের গুরু, আগের দিন ইচ্ছা মতন এটি কইছে, আর এইগুলোর লগে সবগুলো জড়িত, সবাই মিলে প্ল্যান করছে যে এইভাবে ভিডিও বানাইতে হইব, তাহলে তানু মণ্ডলের ফ্ল্যাটের যে ঝামেলা, যে টাকা পয়সা আছে এগুলা সুদ হইব, বুঝছেন নি? তো লুবি সাবানাও একটা নির্লজ্জ, কালকে ধ এক লাইন লিখছে যে আমি কারো কাছে কমো বলুম না, আমি আল্লাহর কাছে কমো। এ বাপু, সিনের বাবুরে নিয়ে, সিনের পাপাকে নিয়ে, শিন দেখো তোমার পাপা আমার কত ভালোবাসে, দেখো শিন আমরা কত হেফি, তাই না গো? আমরা কত হেফি। আসলে চিন্তা করি, সোরা সাকিব যে দোকান থেকে টেঁড়ি হরাই যে গেছে এই ডাইনের বাড়ির মধ্যে, এই তানু মণ্ডল ক্যামেরার সামনে এই সমস্ত কর্মকীর্তি যে করলো, এটি যে কইলো, আমি শুধু চিন্তা করি, আচ্ছা এই এরকম ঘটনা সাকিব যে ঘটাইছে, তানু মণ্ডলের দোকানের টাকা সরাইছে, তানু মণ্ডল ডাইনির সামনে পড়ে নাই, আমি খালি এডে না কই, আবার এই জাম্বু এই গরিবের জসিমকেই তাই ডাইনির সামনে যাই পড়ে নাই, কিরম ক্যাশ আর ফস দিয়ে জানি ফিরছে আল্লাহ জানে। এই এই জাম্বুর যে আর মাইয়া সারাদিন কষ্ট করি এই টিয়া পয়সা জমায়, আর মাইয়া রাস্তায় রাস্তায় নাচি টিং টিং করি তামসা করি টিয়া পয়সা জমাইছে, তুই আর মাইয়ার ব্যবসা প্রতিষ্ঠানের তাই টেয়া লই যাস, কেচ্ছে কিলেনি ডিজাইনি কিলেছে। ইস, একদিন যদি লাইভে একটু দেয় তো রে, ডাইনির একটু অনুরোধ করিবেন আপনারা যে একটু এই তানু মণ্ডলের জামাইরে শেষ ক্যাশ আর ফস দি একটু যদি দেয়। আচ্ছা বাপিরে তো মনে হয় কেন, বাপিরেও দিতে তো সুবিধা, বাপিরে মনে হয় এখন আর দেয় না, কারণ তিশার পিছনে লাগার মতো একটা দোষ ধরার মতো এখন আর কেউ নাই, এই জন্য তিশার যা খুশি এটাই করতে পারে, এখন জলি মাইন্ডে থাকে সারাদিন। তো এই জন্য এখন আর মনে হয় বাপিরে শেষে না মনে হয় সম্ভবত। যদি একদিন লাইভে যদি একটা শেষা দিত আমরা একটু দেখতে পাইতাম। আরে যা আগেছে, আমি কী করছি, আমার মা নাহলে কয়েছে, তাইলে তুমি আবার এরম করো কেন? দিন শেষে তো আমি তোমারই ভালোবাসি। আজ যে নাটক দিয়েছে দেন না, লালাভাই লাতি আবার লালাভাই ভিডিও কল দিই আইলো না ক্যামেরার মধ্যে। আরেক কাহিনী করছে তো জানেননি, সাথীবান্দির বেড়ার লাল ফিতা যে দিয়েছে এইটা জানেননি? সাথীবান্দির বেড়ার লাল ফিতা কিন্তু দিয়ে দিচ্ছে, পিছন দিয়ে ভিডিও করে দিছে ইচ্ছা করে। এই টাইপের কাজের বুয়া টাইপের মহিলাগুলো যদি বুড়া কাঁদ দেয় না, বুঝিনি, সবসময় ফিতা বাইর করে দিয়ে রাখবে পাবলিকরে, বুঝিনি? তো এই সাথীবান্দির লাল ফিতার ভেড়া কিন্তু যে দিশা নানি কিন্তু দেয়া দিছে ইচ্ছা করে ভিউজের জন্য।
নাটকীয় কান্দা এটা দিল ক্যামেরার সামনে আয়। চিন্তা করেন, আমি শুধু চিন্তা করি একটা কাজে কর্মে কোনো কিচ্ছুর ভিতরে নাই, ভূতই উড়ে যে এই বিছনাটা পর্যন্ত শাবানা বেগম গুছায়। দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে বানাইয়া টেবিলে হাজির করে। এই মেয়ে শাশুড়ির নিয়ে এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারে? মানে কত বড় নির্লজ্জ মেয়ে। আর এটার মধ্যে এই ডাইনি কীভাবে প্রশ্রয়টা দেয় বলেন তো আপনারা? মানে আমি শুধু অবাক হয়েছি। মানে কি কী টাইপের ফ্যামিলি আর কী টাইপের মা, যে মা কোথায় ধমক দিবে যে তুই এগুলো কি বলতেছিস। এই মহিলাটা নিরীহ মহিলা লুবি শাবানা, যদিও হিতি একটু কিস্তি কিস্তি করে, যদিও কিস্তি কিস্তি করে। এরে হুন শাবানা বেগম, তোমারে আমি পরামর্শ দিই, আমি জানি তো নাট ভিডিও দেখো, একটু পরামর্শ দিই। তুমি এই বান্দিগিরি করার কোনো তোমার দরকার নাই। তোমারে যেরকম বেজ্জুতি পাবলিকলি করছে, তুমিও এই তানু মণ্ডলের 2-4টা বেজ্জুতি মার্কা কথা কই দাও পাবলিকের কাছে, কই তুমি ভাইরাল হয়ে যাও রাজমিস্ত্রির মতন। তানু মণ্ডলকে এই সাকিবের বিয়ে করায়নি, সেটা তানু মণ্ডলের 7 জন্মের ভাগ্য। তানু মণ্ডলের বিয়ে হওয়া উচিত ছিল রাজমিস্ত্রি টাইপের একটা লোকের সাথে। রাজমিস্ত্রি মানে দেখেন, ঘুম থেকে উঠে 12টা বাজে, খাবার টেবিল সামনে রমরমা, টেবিলে খাবার পাই যায়, এক বাড়ি পায়েস পিন্নির বাড়ির মধ্যে এই বড় একটা গোল্লা আলুর ভর্তা তানু মণ্ডল লয়, লগে ভাত কতটি, আবার আস্তাখানি বড়, আবার 2গা ডিম ঠুসাই ঠুসাই হিতিরে বড়ায়, কয় কি ইতি একটু চিকন তো ইতি একটু মোড়াওয়ান লাগবো, যখন ঘরের বোর মতো লাগে হিতি একটু খাইলে যখন একটু মোড়া কাণ্ডা হয়। এরপরে তানু মণ্ডলের ঘুম থেই উড়ি, আবার যাই গা গোসল করি, আবার থালা ভরি ভাত রান্ধি তানু মণ্ডলের রুমে দেয়। তানু মণ্ডল খাইয়া বাঁচলে ঘরের সবাই খায়। এর হরে বিয়ে এলে একটা ঘুম দিয়ে উঠে, তার হরে নাস্তা হানি করব শাবানা বেগমের বানাই না। এর ভিতরে যদি ভালো না লাগে, এর হরে চলো কোথায়, বাইকে করে চলো শিন দেখো তোমার পাপ্পা আমারে নিয়ে আসছে, আমরা কত সুখী, হ্যাঁ না গো। তারপর রাস্তার যাই, এরপরে দিই বাইকে উঠি, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আমি পথ কোনো দিনও শেষ করতে চাই না, আর না হলে তোমার মা ডাইনি জুতা দিয়ে আমার মাথায় ক্যাশ আর ফস দিবনি ভালো করে, আমি চাই না পথ শেষ হোক। এরকম করে গান গাইতে গাইতে কি ডলাডলি করতে করতে যায়, কি লাভিং লাভিং, কি মোহাব্বত, কি ভালোবাসা। ও মা গো, ভালোবাসা একদিনে ঠুস হয়ে গেছে। হরের দিন আজ জাম্বু এই মাইয়ার লগে হাসি হাসি ভেটকি মারি মারি ভিডিও বানায়, আবার ক্যামেরার সামনে নির্লজ্জ না লুইতে কোনকার বেড়া হইলে, যে কোনো বেড়ার মতন বেড়া হইলে হরের দিন ইত্রে বার করে দিতে করতে, তুই যা, তুই বাইরে। চিন্তা করেন, শ্বশুর বাড়িতে থাকি এই লুবি সাবানার রাইন দেয় মাছ কাটটা, ফুলের দেওয়া যায় না মানে 1 মিনিটও ভিডিও টিডিওর মধ্যে কোনো জায়গাতে ফুলই তো লুবি সাবানার ফককে, এই জন্য ফুলিরে ওনার দেয় না বেশি একটা। তো যাই হোক, এই মহিলা কাম কিতা বলেন তো? এই মহিলা যে কাইন্দা আমার স্বপ্নের বিজনেস, আবার শখের বিজনেস শেষ হয়ে গেছে। শখের বিজনেস না, ইচ্ছা করে শখের বিজনেস ছাড়ে দিছে। মানুষ যদি ওই বিজনেস থেকে কিছু টাকা সরায়, মানুষ কি লাভ করে নাই? লাভ কি করে নাই? আরও 2-3 লাখ টাকা ইনভেস্ট করলেও তো সমস্যা নেই। টানু নাটক এগুলা, টানু এগুলা হাত গুছাই লইছে, নতুন বিজনেস আবার দাঁড়া করে ঘরে বসে 2-3 হাজার খরচ, 50,000 খরচ না করি 2-3 হাজার করব খরচ কইরা এই তানু মণ্ডল এগুলো করব। তো এখন শেষ মাসে এখান থেকে লুবি সাবানার ছেলেকে নিয়ে ভাগার চিন্তা ফোন দিয়ে আটতেছে, বুঝিনি। তো বাপের বাড়িতে যাই যে রিল্যাক্স করবো, রিং বিড়িং করবো, হেনা যাই, সেই ফটো কিন্তু নাই। একেবারে অন্য জায়গার দিকে এই তানু মণ্ডল জাম্বুকে নিয়ে ভেগে যাবে। আর জাম্বু হয়তো রাজি হইতেছে না যে ভাগতে, এই জন্য কিছুদিন আগে ভিডিও বানাইছে আমার স্বামী আমার ভালোবাসে কিনা সেটা নিয়েও সন্ধিয়ান। এরকম চাকর হওয়ার পরেও এরপরে ওকে কি ভালোবাসে কিনা এটা নিয়ে সন্ধিয়ান। আজকে এই যে ডাইনি যে ক্যামেরার সামনে আইলো, গতকালকে সাকিবের মারে অপমান করে ভিডিও বানাইলো, আজকে আবার নাটক করতেছে। শুনেন, আজকে যদি এই বদাবাপ্পির যদি মাইয়ে হইতো, মাইয়া যদি বিয়ে দিত, বদা কিন্তু আজ ডাইনির খবর করিলে লোক যে বুঝলাম মেয়ের সংসার একটা সমস্যা হয়েছে, তুই ভিডিও বানালি কিনলি। যদি বদার মেয়ে হইতো, তো বদার তো
আসলে এটির প্রতি কোনো মাথা ব্যথা নাই। ডাইনির মাইয়ের কী হইব না হইব এটা ডাইনি জানে ভালো। এই হ্যাঁ বদা এডিলে মাথা কামায় না। বদারে নিয়ে হয়তো আবার আইতে পারে ক্যামেরার সামনে, এডি নিয়ে বক্তিমা বদারে নিয়ে বসাইব। এবার তো বদা আইলই না, বদা তো পরের দিনে চলে যেত। তানজিলার কী হয়েছে, ও শ্বশুর বাড়ির, হ্যাঁ আমি কিন্তু আমার লাতিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সাকিব ছেলে কিন্তু ভালো, দেখেন আমার চোখে পানি চলিয়েছে। মিমের ফ্যাট হয়েছে করি কাইন্দে কাইন্দে চোখ বাসায় এলেছে। আমার একটা আফু লেগছে। আফু তানজিলা যে কেন্দে কেন্দে বলল সে দোকান সামলিয়ে এত এত অর্ডার করতে করতে তার চোখ ব্যথা হয়ে গিয়েছে। ফুলের আঘাতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। কি কষ্ট যেন। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর দৌড় ঝাড়ু দিয়ে স্বামীকে নাস্তা বানিয়ে খাওয়াতো। রান্না বান্না করে দোকানে যেত। হাসি ফেলো। একদিন বলল না যে আমি কেন সকালেও নাস্তা বানাবো, আমার স্বামী তো নাস্তা খায় না, আমার শ্বশুরের জন্য নাস্তা বানাবে আমার শাশুড়ি। কি ডেঞ্জারাস মেয়ে। চিন্তা করেন যখন একটা ছেলের বউ ঘরে আসে নতুন নতুন, তখন সে অবশ্যই ট্রাই করে যে এটা এমন না যে বড় লোকের পাপা কাপড়ির বাসা না এটা, হ্যাঁ এটা গুলশান বনানির ভাবিদের বাসা না, এটা একটা গ্রাম্য একটা লোকাল একটা বাসা, লোকাল একটা মেয়ে। প্রতিটা বইয়েরই কর্তব্য যে সকালবেলা উঠে নাস্তা পানি রেডি করা, শাশুড়ির সাথে হেল্প করা, আস্তে আস্তে নিজে কাজের দায়িত্ব নেওয়া। উল্টা বলতেছে আমি কেন খাওয়াবো আমার শ্বশুরকে, আমার শাশুড়ি দিবে, আমার স্বামী তো সকালে নাস্তা করে না। কি ডেঞ্জারাস মেয়ে। দোকানে যেত। হাসি ফেলো। 12টায় ঘুম থেকে উঠে তার শাশুড়ি গরম গরম ভাত তার রুমে দিয়ে আসে, আর সেই সুন্দর মতো খেয়ে দিয়ে সেজেগুজে বাইকের পিছনে ভিডিও করতে করতে যেত দোকানে। আড্ডা মেরে এসে রান্না শাশুড়ি তার ঘরের খাবার দিয়ে আসতো। তানজিলা খেয়ে দিয়ে সাকিবকে নিয়ে দিত একটা ঘুম। সন্ধ্যায় আবার শাশুড়ি নাস্তা পিঠা বানিয়ে খেতে দিত। পছন্দ না হলে আবার বাইকে করে সাকিবকে নিয়ে ঘুরতে বেরোতো নাস্তা করে। এটাই তার কাজ। এত ব্যস্ততা দেখাতো নিরীহ শাশুড়ি বেচারি মনে করতো না জানি বাহিরে কত কাজ করে আসছে তার বৌমা। শিনেরও খবর নাই, সে নিজেকে নিয়ে ব্যস্ত, আর এদিকে তার শাশুড়ি শিনকে নিয়ে কাজ করতে করতে খাবার খেত বেচারি। তার উপরে 2 দিন পর নূর মানে তিশার কথা বলছে আর কি, নূর আর বদার উপদ্রব তো আছেই। তানজিলা এগুলো যদি সামলাতো তাহলে বুঝতো ঠিকই আছে শাশুড়ি যে এত কষ্ট করে তারপর লিখছে উঠান ভর্তি তার ছেলের কাপড় ধোয়া দিত। কই একটা ওয়াশিং মেশিনে তো কিনে দেওয়ার প্রয়োজন মনে করেনি। তানজিলা যখন অন্যত্র চলে যাবে তখন ঠিকই নিজের জন্য কিনে নেবে। সাকিবের মাও আজকে এসেছে ভিডিও নিয়ে সব। তারপর লাগছে সব তিশার কথা বলছে নূর, মানে পিছনে একটা ওয়ার্ড খুব প্রচলিত, উচ্চারণ করলাম না, শিখিয়ে দিয়েছে যে তোমার বিয়ে নাই, এসব করতে হবে, না হলে বিয়ে হবে না। এসব করতে হয়। ফাতেহা যেভাবে তার বান্ধবী রাশেদাকে কান্না করার সোনার চুড়ি নিয়ে চলে এসেছে, রাশেদারে নিয়ে বলছে একটু কান্না পড়লাম। রাশেদা আজকে চলে গেছে। ফাতেহা তো কি কান্দা হাউমাউ করে কান্না করতে চাই, জীবনও ফাতেহার ভিডিও দেখি না, আজকে একটু খেয়াল করে দেখলাম। রাশেদাতে চলে যেতেছে, কাঁদতেছিল রাশেদার জন্য হাউমাউ করে, সবাই মিলে একদম ঘোরতর কান্না দিছে। যাই হোক, মায়ার বাঁধন, মায়া বড় কঠিন। চলে যাইতেছে বান্ধবী, এই জন্য কাঁদতেছে, সেটা কোনো বিষয় না। কমেন্ট করি রান্নাগুলোকে বুঝছেন নি। আসছে আজকে একটা ভিডিও নিয়ে, আমারও অনেক কথা আছে যে আমি চাইলে, শাশুড়িরা কখনো ভালো হয় না, চাইলে অনেক কিছুই বলতে পারে কিন্তু আমি বলবো না। আমার আশেপাশে যারা আছে তারা জানে যে আমি কেমন মানুষ, আর আমি কেমন মানুষ, আমাকে কি দেখলে কি মনে হয় আমি খারাপ? অনেকে অনেক কিছু কমেন্টে লিখতেছেন, আমাকে যে যা মন চায় বলেন, আমার কিচ্ছু আসে যায় না। তো চিন্তা করেন এই বেডি যে আসছে কথা বলতে, বেডিয়ে কিন্তু একটা শাশুড়ির মতো নিরীহ মানুষের মতো কথা বলছে, কিন্তু এই তানু মণ্ডল কি কোনোভাবে মহিলাটাকে নিরীহভাবে কোনো কিছু বুঝাইছে যে একটা বউ হিসাবে যেভাবে কথা বলার ওইভাবে কি বলছে? বলে না, বইলাও যা বলছে 2-1টা কথার মধ্যে, এখানে কথাগুলোর অনেক মূল্যবান কথাই বলছে যে শাশুড়িরা যাই করে শাশুড়িদের করার কোনো দাম নাই, যেটাই করুক শাশুড়িরা সেটার করার কোনো দাম থাকে না। তো যাই বলছে কথাগুলো কিন্তু অনেক মূল্যবান কথা বলছে। তানু মণ্ডলের মতো তো অসভ্য হয়ে ক্যামেরার সামনে আসে নাই তানু মণ্ডলের। এই যে শাবানা বেগম মহিলা, সে নিজেই প্রশ্ন করছে দর্শকদের কাছে যে আমাকে দেখলে কি আপনাদের মনে হয় আমি খারাপ, বা আমি খারাপ শাশুড়ি, বা আমি ঝগড়াটি, এরকম কি আমাকে দেখলে মনে হয়?
আমাকে দেখলে কি এগুলো মনে হয়? তো শাশুড়িরা কোনো দিনও যাই করুক কোনো নাম নাই, করলেও নাম নাই, কোনো কিছু করলেও নাম নাই। এখন এই তানু মণ্ডল মানে ওই যে কোথায় একটা বাসা নিচে জিনিসপত্র রাখছে, আমার মনে হয় তানু মণ্ডলের যখন বিষ উঠে তখন তানু মণ্ডল ওইখানে চলে যায়, আর শুধু এখানে খাওয়ার জন্য মনে হয় সম্ভবত আসে। কারণ ওইখানে বলতেছে শিনরা বাসায় নাই, এইখানে জায়গা জমিন মাফার কথা চলতেছে, ওইখানে যেখানে নিচে ওইখানে পাঠাই দিছি ওদেরকে। তো ওইখানে কি থাকার মতো পরিস্থিতি আছে কি না কি জানি। এটা তো নিচে মনে হয় গোডাউনের জন্য, তো ওইখানে মনে হয় তানু মণ্ডলের বিষ উঠলে মনে হয় তানু মণ্ডল ওইখানে মনে হয় চলে যায় মনে হয় সম্ভবত। মানে আমি শুধু অবাক হয়েছি, বেডি নিরীহ মতনই কথা বলতে আসছে, নিরীহ, এবং সে জানে তার একমাত্র ছেলে, কারণ এই তানু মণ্ডলের বিরুদ্ধে মুখ খুললে সে ছেলে হারাবে। আত্মীয়রা জানে যতই এদেরকে অসম্মান অপমান করা হোক, বাউরা সাকিব তো তানু মণ্ডলের কাপড়ের তলায় থাকবে বাবু কামলার মতো। তো সেই কারণে শাবানা বেগম ছেলে হারানোর ভয়ে মুখ বন্ধ রাখছে। যাই হোক, বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।